আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম পারভেজ, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু যান্ত্রিক সমস্যার কারণে আমার যথারীতি 12টার ক্লাসটি একটু কয়েক মিনিট দেরিতে শুরু করতে হলো, এই জন্য দুঃখিত। তো এই মহামারীর সময়টুকুতে তোমাদের পাশে আমরা আছি, থাকব, এবং একই সাথে আমরা যাতে পড়ালেখার কাজটা চালিয়ে যেতে পারি সেজন্যই তোমাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা জানাচ্ছি, এবং বাসায় বসে যাতে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন যাতে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো সেজন্য আমাদের এই ক্লাসগুলোর আয়োজন করা, এবং তোমরা যাতে তোমাদের পড়ালেখা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারো সেজন্য আমরা যথাসাধ্য সকল শিক্ষকরাই চেষ্টা করে যাচ্ছেন। তো আর আমরা কথা না বেরিয়ে আমাদের যথারীতি মান ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটি ছিল উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের মান ব্যবস্থাপনা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। মান ব্যবস্থাপনা কি, মান ব্যবস্থাপনার গুরুত্ব, কার্যাবলী, মান ব্যবস্থাপনার নীতি বা দর্শন, এবং মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস যে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয় বা খরচ সমূহ কী কী, সেগুলো আমরা পড়িয়েছি। আমি গত ক্লাসে ঘোষণা দিয়েছিলাম যে আমরা যতটুকু এই বিশেষ করে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ক্ষতি, তার উপরে যে ধরনের সৃজনশীল প্রশ্ন হয় সেই ধরনের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি একটি তোমরা বোর্ডে একটু খেয়াল করো, আমরা একটা পোস্টার টাঙিয়েছি, সেই পোস্টারে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। তার আগে আমরা আবার একটু দেখে নেই যে আজকে আমাদের বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন শ্রেণী। এই ক্লাসটি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই উপযুক্ত, এবং আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান। সৃজনশীল প্রশ্ন সমাধান করা, এবং অধ্যায় হচ্ছে মান ব্যবস্থাপনা। তাহলে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করা, একটি আমরা প্রশ্ন নিয়েছি, এবং অধ্যায়টি হচ্ছে মান ব্যবস্থাপনা। এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বাসায় বসে আমরা যে শুধু ক্লাস নিয়েই যাচ্ছি কিন্তু এগুলোর আলোকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়, যেহেতু এখন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি তোমাদের প্রশ্ন কাঠামো হয়ে থাকে এবং তার উপর ভিত্তি করে তোমাদেরকে উত্তর দিতে হয়। তো সৃজনশীল প্রশ্ন কিভাবে এই অধ্যায়তে, আমি এর আগেও আমার যখন তোমরা ক্লাস করেছো ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হয়, এবং ভালো মার্ক পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় সেটা আমি বুঝিয়েছি। আজকেও যেহেতু এই চ্যাপ্টারটি নতুন, এই চ্যাপ্টারের উপরে সৃজনশীল প্রশ্ন কীভাবে কী ধরনের প্রশ্ন আসে এবং তার উত্তরই বা কীভাবে করতে হবে সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। আর তোমরা দেখো যে সৃজনশীল প্রশ্ন 1 আমরা একটি প্রশ্ন পোস্টারে নিয়েছি, তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে শোনাই। উদ্দীপকটি দেখো যে এবিসি ইলেকট্রনিক্স একটি রাইস কুকার উৎপাদনকারী প্রতিষ্ঠান। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। এবিসি ইলেকট্রনিক্স একটি রাইস কুকার উৎপাদনকারী প্রতিষ্ঠান। সতর্কতার সাথে রাইস কুকার উৎপাদন করা সত্ত্বেও 2016 সালে বিক্রয়কৃত রাইস কুকারের 25% ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামতের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা কি পড়লাম যে সতর্কতার সাথে রাইস কুকার উৎপাদন করা সত্ত্বেও 2016 সালে বিক্রয়কৃত, যেগুলো বিক্রয় হয়ে গেছে সেই বিক্রয়কৃত রাইস কুকারের 25%-এর মধ্যে ত্রুটি দেখা দেয়, 25% মধ্যে ত্রুটি দেখা দেয়, তা মেরামতের ব্যবস্থাও করা হয়। ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত রাইস কুকার তৈরি হয় সেই লক্ষ্যে কর্মীদের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়। ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত রাইস কুকার তৈরি হয় সেই লক্ষ্যে কর্মীদের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়। এর ফলে 2017 সালে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি পড়ে ফেললাম। তোমরা জানো, আমি আগে বলেছি যে একটি উদ্দীপকে সাধারণত
দুটি অংশ থাকে, সেই অংশ দুই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ দুই ধরনের থিম বা থাকবে, যেখান থেকে তুমি দুইটি সৃজনশীলের যে দুইটি প্রশ্ন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার যে দুটি প্রশ্ন, অর্থাৎ গ এবং ঘ, এই দুটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দুই ধরনের এই উত্তরের উপাদানটুকু এই উদ্দীপকে থাকবে। তাহলে আমরা যেহেতু একটি সৃজনশীলের পূর্ণাঙ্গ একটি সৃজনশীল প্রশ্নই আলোচনা করছি, যে ক খ গ ঘ চারটি যে অংশ, সেখানে কর মধ্যে মার্ক থাকে 1 মার্ক, খর মধ্যে মার্ক থাকে 2, গর মধ্যে মার্ক থাকে 3 এবং ঘর মধ্যে মার্ক থাকে 4। ক নাম্বারের যে প্রশ্নটি সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা কি, এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে মান নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় হ্রাস পায় ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন উদ্দীপক রিলেটেড সাধারণত থাকে না, তো অন্য ওই চ্যাপ্টার থেকেই সাধারণত প্রশ্ন করা হয়। অনেক সময় ওই চ্যাপ্টার থেকে ওইরকম উপযুক্ত প্রশ্ন না পাওয়া গেলে বা রিপিটেড হওয়ার সম্ভাবনা থাকলে অন্য চ্যাপ্টার থেকেও প্রশ্ন করা হয় এই ক এবং খ। অর্থাৎ ক নম্বর প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, খ নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখন এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটি আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব, মান ব্যবস্থাপনা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খেয়াল আছে কিনা তোমরা একটু মনে করার চেষ্টা করো মান ব্যবস্থাপনা কি ছিল। আমি বেশ কয়েকটা এই মান ব্যবস্থাপনা ক্লাসের আমি মান ব্যবস্থাপনা কি সম্পর্কে তোমাদেরকে বলেছি, সংজ্ঞা বলেছি। তো যাই হোক, আমি আবার তোমাদের সামনে সেই সংজ্ঞাটি আবার তোমাদের মনে করে দিচ্ছি। মান ব্যবস্থাপনা হচ্ছে ভোক্তাদের, মান ব্যবস্থাপনা হচ্ছে ভোক্তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, যাবতীয় বা সামগ্রিক কার্যক্রম। মান ব্যবস্থাপনা সংজ্ঞা হয়ে গেল। এটি যেহেতু জ্ঞানমূলকের উত্তর, জ্ঞানমূলকের প্রশ্ন আমরা জানি একটি শব্দ, একটি বাক্য বা কয়েকটি বাক্যের সমষ্টি দিয়ে আমরা উত্তরটি দিতে পারি। তো মূল কথা হচ্ছে আমার যে বিষয়টি জ্ঞান উত্তর চাওয়া হচ্ছে সেটির যাতে আমরা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি, বিষয়টি কি সেই সম্পর্কে যাতে আমি ধারণা দিতে পারি। তাহলে মান ব্যবস্থাপনা কি সেটা আমরা বলে ফেললাম। 2 নম্বর হচ্ছে খ নম্বর হচ্ছে মান নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় হ্রাস পায় ব্যাখ্যা করে। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত 2 স্তর বিশিষ্ট। অর্থাৎ এখানে আমরা প্রথমে জ্ঞানের অংশটুকু আমরা বলবো যে মান ব্যবস্থাপনা, এই মান নিয়ন্ত্রণ কি। এখানে দেখো, যেহেতু প্রশ্নটা করা হয়েছে কাকে ভিত্তি করে, মান নিয়ন্ত্রণকে ভিত্তি করে, যে মান নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় হ্রাস পায়। তাহলে এখন এখানে জ্ঞান হচ্ছে মান নিয়ন্ত্রণ কি। এই মান নিয়ন্ত্রণ শব্দটা আমাকে প্রথমে আমার যিনি পরীক্ষক থাকবেন তাকে জানাতে হবে যে হ্যাঁ, আমি মান নিয়ন্ত্রণ কাকে বলে সেটা আমি জানি, এটা হচ্ছে আমার জ্ঞান। আমি যদি এই জ্ঞানটুকু জানি মান নিয়ন্ত্রণ কাকে বলে সেটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমি ব্যাখ্যা করতে পারবো, অনেক ধরনের ব্যাখ্যা করতে পারবো যে আসলে মান নিয়ন্ত্রণ কীভাবে অপচয় হ্রাসে সহায়তা করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে মান নিয়ন্ত্রণ কী। আমি কারণ মান বাস্তবায়ন কার্যাবলী টপিকটি যখন গত একটি ক্লাসে পড়িয়েছিলাম, তোমাদের খুব ভালোভাবে ব্যাখ্যা করেছিলাম মান নিয়ন্ত্রণ বিষয়টি কী। তোমরা আশা করি মনেও করতে পারতেছো মান নিয়ন্ত্রণ। তারপরেও তোমাদের সাথে আবার আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি মান নিয়ন্ত্রণ কী। মান নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, মানে বিচ্যুতি নির্ধারণ করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যাবতীয় কার্যক্রমকে বা সামগ্রিক কার্যক্রমকে মান নিয়ন্ত্রণ বলে। তাহলে আমি প্রিয় শিক্ষার্থী আবার আমি রিপিট বলছি, মান নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এবং তা পর্যবেক্ষণ করা, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, মানের বিচ্যুতি নির্ধারণ করা এবং
প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সামগ্রিক কার্যক্রমকে মান নিয়ন্ত্রণ বলে। এখন আসো মান নিয়ন্ত্রণ কীভাবে অপচয় হ্রাস করে। আমরা এই মান নিয়ন্ত্রণের এই খ নম্বর প্রশ্নটি আমরা করব দুইটা ভাগে। প্রথমে আমরা মান নিয়ন্ত্রণ কি, মান নিয়ন্ত্রণ কি সেই সংজ্ঞাটা প্রথম স্তরে দিব। এই সংজ্ঞাটা যখন হয়ে যাবে তারপরে ব্যাখ্যাটা দেব দ্বিতীয় আরেকটি প্যারা থেকে, একটা লাইন ফাঁকা রেখে, একটা লাইন এরকম ফাঁকা রেখে তারপরে আমরা ব্যাখ্যাটা দেব একটু পর থেকে। অর্থাৎ মান নিয়ন্ত্রণ সংজ্ঞা দেওয়ার পরই আমরা একটা লাইন ফাঁকা রেখে, মানে একটা প্যারা বোঝানোর জন্য, যে মাঝখানে যে উপরে একটা প্যারা আছে নিচে আরেকটা প্যারা আছে, দুইটি প্যারার মাধ্যমে আমরা অনুধাবনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ জ্ঞানের জন্য 1 মার্ক এবং অনুধাবন ব্যাখ্যার জন্য আরেকটি মার্ক। তবে জ্ঞানের উত্তর যদি না হয় অনুধাবনের মার্ক পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে আমরা এই মান নিয়ন্ত্রণের ব্যাখ্যাটা এখন দিয়ে কীভাবে অপচয় হ্রাস করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মান নিয়ন্ত্রণের কার্যাবলীগুলো যখন আমরা ব্যাখ্যা করেছি, যে মান নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠান কি করে থাকে, প্রতিষ্ঠান দক্ষ কর্মী নিয়োগ করে থাকে, উৎকৃষ্ট কাঁচামাল ব্যবহার করে থাকে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে ইত্যাদি ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে কি প্রতিষ্ঠানের উৎপাদন নির্বিঘ্নে সকল উপকরণ সর্বোচ্চ সদ্ব্যবহার হয়। আর সর্বোচ্চ সদ্ব্যবহার যখন হয় উৎকৃষ্ট মানের কাঁচামাল, দক্ষ কর্মী এবং আধুনিক যন্ত্রপাতির কারণে, তখন তাদের অপচয় হ্রাস পায়। এভাবে মান নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় হ্রাস পায়। কারণ মান নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করতে গিয়েই প্রতিষ্ঠানকে কি করতে হয়, দক্ষ কর্মী নিয়োগ করতে হয়, তাদেরকে উৎকৃষ্ট কাঁচামাল ব্যবহার করতে হয়, তারপরে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এর ফলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের সকল উপকরণের সর্বোচ্চ সদ্ব্যবহার সম্ভব হয়। এভাবেই প্রতিষ্ঠানটি তার অপচয় হ্রাস করতে পারে। তাই বলা হচ্ছে যে কি মান নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় হ্রাস পায়। তারপর গ নাম্বার, যেটি উদ্দীপক রিলেটেড, এই দুটি প্রশ্ন হচ্ছে গ এবং ঘ, এই দুটি প্রশ্ন হচ্ছে উদ্দীপক সংশ্লিষ্ট। আমরা এখন উদ্দীপকের দিকে চাই। যে প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই, যে গ নাম্বার প্রশ্নটি বা প্রয়োগমূলক, যাকে বলা হচ্ছে কি প্রয়োগমূলক প্রশ্ন বা অ্যাপ্লিকেশন। উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ব্যয় নির্বাহের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে একটা শব্দ আছে প্রাথমিক পর্যায়ে। তাহলে আমরা শুরু থেকে আমরা দেখি যে শুরুর দিকে হয়তো এই কথাটি কোথাও লেখা থাকতে পারে যে এবিসি ইলেকট্রনিক্স একটি রাইস কুকার উৎপাদনকারী প্রতিষ্ঠান। সতর্কতার সাথে রাইস কুকার উৎপাদন করা সত্ত্বেও 2016 সালে বিক্রয়কৃত রাইস কুকারে 25% ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামতের ব্যবস্থা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত এসে থেমে যাই। 2016 সালে বিক্রয়কৃত রাইস কুকারের 25% ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামতের ব্যবস্থা করা হয়। এই যে মেরামতের ব্যবস্থা করা হয়, 25% ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামতের ব্যবস্থা করা হয়। কখন? বিক্রয়কৃত রাইস কুকারের। আমরা এই যে দুটি লাইন, এই দুটি লাইনের মাধ্যমেই আমরা এই প্রশ্নটির উত্তরের সংকেত আমরা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো নিম্নমানের পণ্য উৎপাদনজনিত যে ক্ষতি, সেই ক্ষতিগুলোকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। 4 ভাগের মধ্যে তোমরা একটু খেয়াল করো, প্রথমটি ছিল প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয়, যেটি পণ্য উৎপাদনের পূর্বেই ত্রুটি মুক্ত করার জন্য, ত্রুটি যাতে নিবারণ করার জন্য যেটি গ্রহণ করা হয়। দ্বিতীয়টি ছিল মূল্যায়ন ব্যয়, উৎপাদিত পণ্যের মধ্যে নিম্নমান কতটুকু আছে সেটা বের করার জন্য, খুঁজে বের করা বা যাচাই করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য যে ব্যয় হয় মূল্যায়ন ব্যয়। তৃতীয়টি ছিল অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, অর্থাৎ পণ্যটি প্রতিষ্ঠান থাকাকালীন অবস্থায় এবং উৎপাদন চলাকালীন অবস্থায় যদি কোনো ত্রুটি দেখা দেয় অথবা নষ্ট হয়, তার জন্য যে খরচ বা ক্ষতি হয় তা সেটাকে বলছি আমরা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। আর চতুর্থটি সর্বশেষে ছিল কি, যে প্রতিষ্ঠানটির যখন পণ্য বিক্রয় করে ফেলে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের
পণ্য বিক্রয়ের পর ক্রেতা বা বিক্রেতার নিকট যখন পণ্যটি চলে যায় তখন যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, ত্রুটি দৃষ্টিগোচর হয়, তখন সেই ত্রুটি মেরামতের জন্য, সেই ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানকে যে ব্যয় করতে হয় তাকে বলা হয় বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে পণ্যগুলো তারা মেরামত করে দিয়েছে সেই পণ্যগুলো বিক্রয়কৃত কিনা। স্পষ্ট লেখা আছে বিক্রয়কৃত রাইস কুকারে, অর্থাৎ পণ্যগুলো প্রতিষ্ঠানের বাইরে চলে গেছে, বিক্রয় করে দেওয়া হয়েছে। তাহলে বিক্রয়কৃত কোনো পণ্যের ত্রুটি সংশোধন করার জন্য প্রতিষ্ঠানের যে ব্যয় হয় তাকে আমরা বলছি বাহ্যিক ব্যর্থতা ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই গ নম্বর প্রশ্ন উত্তরটি এখন নিশ্চয়ই বলতে পারবা। সেটি কি হবে? যেখানে উল্লেখ করা হচ্ছে উল্লেখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ব্যয় নির্বাহের কথা বলা হয়েছে। তাহলে এখানের যে মেরামত করে দেওয়ার ব্যয়টি, যেহেতু এটি বিক্রয় করার পরে ত্রুটি দেখা দিয়েছে এবং সেই ত্রুটি প্রতিষ্ঠানটি মেরামত করে দিয়েছে, তার জন্য যে ব্যয় হয়েছে, তাহলে নিশ্চিতভাবে সেটি কি কার সাথে মিলে যায়? বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা এক্সটার্নাল ফেলিওর কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গ নম্বর প্রশ্নের উত্তর দিব। আমরা জানি গ নম্বর প্রশ্নের উত্তর 3 স্তর বিশিষ্ট, বা অ্যাপ্লিকেশনের যে উত্তরটি রয়েছে সেটি আমরা 3 স্তর বিশিষ্ট উত্তর, অর্থাৎ এখানে 3টি ধাপ থাকবে উত্তর দেওয়ার সময়। সেই 3টি ধাপ আমরা কি কি সেটা আমরা একটু খেয়াল করি। গ নাম্বার 1-এর আমরা যদি গ নং প্রশ্ন উত্তর, এখানে প্রথমেই আমাদের এই উত্তরটির সাথে মিলাতে হবে, প্রশ্নটির সাথে মিলাতে হবে যে উল্লেখিত উদ্দীপকে আমরা এইভাবেই লিখব যে উল্লেখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বাহ্যিক ব্যর্থতার ব্যয় নির্বাহের কথা বলা হয়েছে। এই যে আমি যে প্রথমে যে এই উত্তরটি বলে দিলাম যে কোন ধরনের ব্যয়, এই ব্যয়ের নামটা যে আমি বের করলাম উদ্দীপকটি পড়ে আমি ধারণা করতে পারলাম যে আসলে এটি কোন ধরনের ব্যয়, এবং সেই ধারণা করার পিছনে আমার পূর্ব জ্ঞান ছিল। আমি জানি যে নিম্নমানের পণ্য উৎপাদিত হলে সাধারণত কত ধরনের খরচ বা ক্ষতি হয়ে থাকে। সেই 4 ধরনের খরচের প্রত্যেকটি ব্যাখ্যা আমি জানি। সেই ব্যাখ্যা বিশ্লেষণ, সেই পূর্ব জ্ঞানের কারণে আমি সেখান থেকে আমি উত্তর করতে পারলাম কি যে এটি সাধারণত বাহ্যিক ব্যর্থতার ব্যয় হবে। এইটি বলার কারণে আমার জ্ঞানের উত্তর দেওয়া হয়ে গেল, এখানে হয়ে গেল জ্ঞানের উত্তর। তাহলে প্রথম স্তরটি শেষ। দ্বিতীয় স্তরে আমাকে শুরু করতে হবে কি দিয়ে? এই যে বাহ্যিক ব্যর্থতার ব্যয় কাকে বলে সেই সংজ্ঞাটা আমাকে দিতে হবে। দ্বিতীয় স্তরে দিতে হবে বাহ্যিক ব্যর্থতার ব্যয় কাকে বলে। তাহলে এখানে দেব বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীদের, বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের সংজ্ঞাটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু আগে আলোচনা করলাম। তারপর আবার বলছি, বাহ্যিক ব্যর্থতার ব্যয় হচ্ছে কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের পর ক্রেতার কাছে যখন পণ্যটি চলে যায় তখন যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, সেই ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানকে যে ব্যয় নির্বাহ করতে হয়, যে ব্যয় বহন করতে হয়, যে ব্যয় করতে হয়, সেই ব্যয়কে বলছি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তাহলে আমি আবার বলছি যে কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের পর, ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের পর যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, সেই ত্রুটি সংশোধনের জন্য যে ব্যয় করতে হয় তাকেই বলে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় প্যারায় একটা লাইন ফাঁকা রেখে দ্বিতীয় প্যারায় আমাদেরকে বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের সংজ্ঞাটি দিতে হবে। এখানে বাহ্যিক ব্যর্থতার ব্যয় কাকে বলে সংজ্ঞা দিতে হবে, এবং দুটি উদাহরণও দিতে পারো। আমাদের যে দুটি উদাহরণ দেওয়া আছে, যেমন ওয়ারেন্টি, মামলা পরিচালনা খরচ। উদাহরণস্বরূপ যেমন
ওয়ারেন্টি খরচ, মামলা পরিচালনা খরচ ইত্যাদি। তৃতীয় প্যারায় আরেকটি লাইন ফাঁকা রেখে আমরা তৃতীয় প্যারায় সেই ব্যাখ্যাটি দিব, আসলে এটি কেন বাহ্যিক ব্যর্থতা ব্যয়, যেগুলো আমরা আলোচনা করছি সেই ব্যাখ্যাটাই আমরা দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রায় যে বিষয়টি ভুল করো সেটি হচ্ছে এই ব্যাখ্যা দিতে গিয়ে তোমাদেরকে দেখা দেয় কি তোমরা হুবহু উদ্দীপকটি তুলে ধরো, যেটুকু এই সংশ্লিষ্ট সেই উদ্দীপকটি হুবহু দেখে দেখে লাইনগুলো তুলে দাও। আসলে সেটি কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যাকে প্রতিনিধিত্ব করে না। তাই অন্তপক্ষে তোমাদেরকে বুঝতে হবে আসলে এই ব্যয়টি কেন, এই খরচটিকে মেরামতের খরচটিকে আমরা কেন বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলছি, সেটি তোমার মনে যা আছে তুমি সেটাই লিখে দাও। তাহলে তুমি যিনি পরীক্ষক আছেন তিনি অবশ্যই সেই এক্সামিনার অবশ্যই তোমার সেটি মূল্যায়ন করবেন। কিন্তু হুবহু উদ্দীপক তুলে ধরলে উনি কিন্তু নাখোশ হতে পারেন এবং সেই জন্য তোমার মার্ক কমে যেতে পারে। তাহলে আমরা এই তৃতীয় প্যারায় এসে বলবো যে উদ্দীপকে দেখা যায় যে এবিসি ইলেকট্রনিক্স সতর্কতার সাথে রাইস কুকার উৎপাদন করা সত্ত্বেও 2016 সালে বিক্রয়কৃত রাইস কুকার 25% ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামতের ব্যবস্থা করে। এখানে এটুক বলার পরে তারপরে তুমি লিখবে নিজের যে মতামত, যেটি এখানে দেখা যাচ্ছে যে বিক্রয়কৃত রাইস কুকার, এখানে দেখা যাচ্ছে যে বিক্রয়কৃত যে রাইস কুকার, সেই রাইস কুকারের মধ্যে যে ত্রুটি পরিলক্ষিত হয়েছিল সেই ত্রুটি সংশোধনের জন্যই কিন্তু এই মেরামতের ব্যবস্থা করা হয়েছে। আর আমরা পূর্বের সংজ্ঞা থেকে, বাহ্যিক ব্যর্থতার সংজ্ঞা থেকে আমরা জানলাম যে বিক্রয়ের পরে প্রতিষ্ঠানের পণ্য ক্রেতার নিকট বিক্রয়ের পরে যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, সেই ত্রুটি মেরামতের জন্য, সংশোধনের জন্য যে ব্যয় করতে হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। এখানেও দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রয় করার পরে, অর্থাৎ বিক্রয়কৃত রাইস কুকারের মধ্যে যে ত্রুটি দেখা দিয়েছিল সেই ত্রুটি তারা কি করে দিয়েছে, মেরামতের ব্যবস্থা করে দিয়েছে। অতএব এই মেরামত করার জন্য যে ব্যয় নির্বাহ করা হয়েছে সেটি অবশ্যই বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তাহলে আমাদের ব্যাখ্যাটি হয়ে গেল। তাহলে আমরা আবার একটু রিপিট করি যে গ নাম্বার বা প্রয়োগমূলক যে প্রশ্নটি, সেটি 3 স্তর বিশিষ্ট। প্রথম স্তরে আমরা বলবো শুধু প্রশ্নটাই হুবহু তুলে ধরে বলবো আমরা, যে কোন ধরনের ব্যয়ের জায়গায় শুধু কোনের জায়গায় আমরা উত্তরটি বসিয়ে দিব, যে উল্লেখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বাহ্যিক ব্যর্থতার, যেখানে রেখে দিয়েছি আমি, যে বাহ্যিক ব্যর্থতার ব্যয় নির্বাহের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্যারাতে আমরা কি লিখব, এই বাহ্যিক ব্যর্থতার সংজ্ঞাটি লিখব। দ্বিতীয় প্যারাতে লিখব এই বাহ্যিক ব্যর্থতা কাকে বলে সেই সংজ্ঞাটি লিখব। যদি তোমার দিয়ে একটা উদাহরণ মনে থাকে তুমি উদাহরণ দিতে পারো। তৃতীয় প্যারাতে আমাদের ব্যাখ্যাটা থাকবে যে আমরা এই মেরামতের যে খরচ সেটিকে কেন বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলছি সেটি তুমি ব্যাখ্যা করে দিবে। উদ্দীপকের এই লাইনটা তুলে ধরে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে উদ্দীপকে যেহেতু মেরামতের ব্যবস্থা করা হয়েছে কখন, বিক্রয়কৃত পণ্যের উপর, বিক্রয়কৃত পণ্যের মধ্যে যে ত্রুটি দেখা দিয়েছিল সেই ত্রুটি মেরামত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, সেজন্য এটিকে আমরা বলছি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার বা উচ্চতর দক্ষতা যে যাচাইয়ের জন্য যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা সমাধান করি। প্রশ্নটি দেখো, 2017 সালের প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে যে ব্যয়ের প্রভাব রয়েছে তা বিশ্লেষণ করো। আমি আবার পড়ছি, 2017 সালে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে যে ব্যয়ের প্রভাব রয়েছে, দেখো এখানে যে ব্যয়ের প্রভাব রয়েছে, যে ব্যয়ের, অর্থাৎ এইখানেও এই আরেকটি ব্যয় আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে ব্যয়ের ভূমিকা রয়েছে কিসের জন্য, কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার জন্য। তাহলে কত সালে সে, আমরা উদ্দীপকে এখন ফিরে যাই। দেখো উদ্দীপকে এই লাইন থেকে তোমরা একটু খেয়াল করে দেখো, ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত রাইস কুকার তৈরি হয় সেই লক্ষ্যে কর্মীদের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়।
এর ফলে 2017 সালে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়। তাহলে 2017 সালে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়। এই কাঙ্ক্ষিত মুনাফা অর্জন হওয়ার পেছনের যে ব্যয়টি ছিল সেই ব্যয়টি এই দুইটা লাইনের মধ্যেই আছে। সেটি আমরা আবার প্রশ্ন উদ্দীপকটি পড়ি যে ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত রাইস কুকার তৈরি হয় সেই লক্ষ্যে কর্মীদের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয়। তাহলে দেখো, কর্মীদের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়। তাহলে এখানে একটি ব্যয় আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে কি থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে আনার যে খরচ, আর সেই খরচটি এই 2017 সালে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম করে। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে উচ্চতর দক্ষতার যে ঘ নাম্বার যে প্রশ্নটির উত্তর, অবশ্যই আমরা ইঙ্গিত পাচ্ছি যে শেষের যে 2-3টি লাইন আছে সেই লাইনটির মধ্যেই এই উত্তরটি নিহিত রয়েছে। তো দেখো, আমরা এখন সৃজনশীলের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটাই আমি তোমাদের সামনে আবার ব্যাখ্যা করব যে ঘ নাম্বার উচ্চতর দক্ষতার প্রশ্ন আমরা কিভাবে উত্তর করব। আমি এটি মুছে ফেলছি। এখানে প্রথমে আমাদের এক্ষেত্রেও জ্ঞানের উত্তর রয়েছে। এই ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে 4 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 4 স্তর। আমি এখানে একটু সাইডে লিখে দিচ্ছি, 4 স্তর বিশিষ্ট, এবং প্রত্যেকটি স্তরের জন্য একটি করে মার্ক বহন করে। আমরা সেই 4টি স্তরই উল্লেখ করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে যে জ্ঞানের উত্তরটি দিতে হবে সেটি আমরা সেই উত্তরটি এখানেই যদি আমরা বসে দিই তাহলে হয়ে যাবে। 2017 সালে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে প্রশিক্ষণ ব্যয় কোন ধরনের ব্যয় সেটি আমাদের জানা দরকার। সেটি তোমরা প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে ইতিমধ্যে উকি দিচ্ছে উত্তরটি দেওয়ার জন্য। তোমরা কেউ কেউ হয়তো বলেও দিতে পারো আমার মোবাইলে কমেন্ট করে যে উত্তরটি কি হচ্ছে। সেটি হচ্ছে বাহ্যিক। সেটি হচ্ছে কি ধরনের বলো? প্রতিরোধমূলক ব্যয় বা প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি 1 মিনিট একটু তোমাদের কিছু সময় নিচ্ছি। 1 মিনিট আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমি সেজন্য একটু সময় নিচ্ছি তোমাদের কাছে। আসসালামু আলাইকুম।
দুঃখিত, আমি একটু সময় নিলাম তোমাদের কাছ থেকে। আমরা যা আলোচনা করছিলাম যে ঘ নম্বর প্রশ্ন উত্তর দিব এখানে, যে ব্যয়ের প্রভাব রয়েছে সেটি আসলে কোন ধরনের ব্যয়। আমরা প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে প্রশিক্ষণ ব্যয় আসলে কোন ধরনের ব্যয়, সেটি হচ্ছে প্রিপারেশন কস্ট বা নিবারণ ব্যয়, বা এটির আরেকটি নাম রয়েছে প্রতিরোধমূলক ব্যয়। তাহলে আমরা প্রথমে যে কথাগুলো লিখবো সেটা হচ্ছে কি, যে 2017 সালের প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে নিবারণ ব্যয়ের প্রভাব রয়েছে। শুধু এটুকু লিখলেই আমরা জ্ঞানের উত্তর, অর্থাৎ 1 নাম্বার যে পার্ট সেটি হয়ে গেল। 1 নাম্বার যে স্তর, সেই স্তরটি লিখে ফেলাম আমরা। দ্বিতীয় স্তরে প্রিয় শিক্ষার্থীরা কি লিখতে হবে, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো। দ্বিতীয় স্তরে লিখতে হবে কি, ওই নিবারণ ব্যয় কাকে বলে সেই সংজ্ঞাটি আমাদের দ্বিতীয় স্তরে লিখতে হবে। যে এখানে লিখতে হবে দ্বিতীয় স্তরে একটা লাইন ফাঁকা রেখে আমরা দ্বিতীয় স্তর বা দ্বিতীয় যে প্যারাটি করব সেই প্যারার মধ্যে লিখবো নিবারণ ব্যয় কাকে বলে। নিবারণ ব্যয় কাকে বলে সেই সংজ্ঞা লিখবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো নিবারণ ব্যয় কাকে বলে। আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, নিবারণ ব্যয় হচ্ছে কোনো পণ্য উৎপাদনের পূর্বেই সে ত্রুটি নিবারণ করার জন্য বা কোনো ত্রুটিপূর্ণ পণ্য যাতে না উৎপাদিত হয় সেই জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়, তার জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলছি নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয় বা প্রিভেনশন কস্ট। অর্থাৎ কোনো পণ্য উৎপাদনের পূর্বেই ত্রুটি নিবারণ করার জন্য বা ত্রুটি রোধ করার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য যে ব্যয় নির্বাহ করা হয় তাকে আমরা বলছি নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। তাহলে দ্বিতীয় প্যারাতে লিখব নিবারণ ব্যয় কাকে বলে সেই সংজ্ঞা লিখবো, এবং নিবারণ ব্যয়ের আমরা 2-1টি উদাহরণও দিব। শুধু সংজ্ঞা দিলেই হবে না, আমরা 2-1টি উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যেমন প্রশিক্ষণ ব্যয়, পণ্য পুনঃডিজাইন ব্যয়, প্রক্রিয়ায় পুনঃডিজাইন ব্যয় ইত্যাদি। তৃতীয় প্যারাতে আমরা দেখানোর চেষ্টা করব, তৃতীয় প্যারা আমরা সংজ্ঞা হয়ে গেল নিবারণ ব্যয়ের সংজ্ঞা। নিবারণ ব্যয়ের সংজ্ঞা হয়ে গেল তৃতীয় প্যারাতে আমরা দেওয়ার চেষ্টা করব উদ্দীপকের আলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এটি আসলে নিবারণ ব্যয় কিনা, এবং উদ্দীপকে কোথায় নিবারণ ব্যয়ের কথা বলা হয়েছে সেটি আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে ব্যাখ্যা। তাহলে তৃতীয় প্যারাতে আমরা লিখব, দেখো যে উদ্দীপকের কথাটাই আমরা প্রথমে লিখব, যে ভবিষ্যৎ উদ্দীপকে দেখা যাচ্ছে যে, এইভাবেই লিখব, উদ্দীপকে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে, অর্থাৎ এই যে লাইনটুকু এখান থেকে আমরা শুরু করব, যে ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত রাইস কুকার তৈরি হয় সেই লক্ষ্যে কর্মীদের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়। আর আমরা জানি যেহেতু পণ্য উৎপাদনের পূর্বেই ত্রুটি নিবারণ করার জন্য যে ব্যয় করা হয় তাকে নিবারণ ব্যয় বলে। আর এখানে যেহেতু ত্রুটিমুক্ত করার জন্য যেহেতু প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে, সেই জন্য আমরা এই প্রশিক্ষণ ব্যয়টিকে আমরা বলছি কি নিবারণ ব্যয়। তাহলে আমাদের ব্যাখ্যাটি হয়ে গেল যে প্রশিক্ষণ ব্যয় নিবারণ ব্যয় কিনা সেটা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন ছিল। সেটা আমরা কীভাবে বলবো, উদ্দীপকে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত রাইস কুকার তৈরি করা হয় সেই লক্ষ্যে কর্মীদের প্রশিক্ষণের থাইল্যান্ড থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর জন্য যে ব্যয় হয় সেই ব্যয়টি একটি নিবারণ ব্যয়, কেননা এই ব্যয়টি সংগঠিত হয়েছে ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদন ঠেকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য বা রোধ করার জন্য। তাই এই ধরনের ব্যয়কে আমরা বলছি নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। তারপরে আমাদের ব্যাখ্যা হয়ে গেল নিবারণ ব্যয়ের ব্যাখ্যা। নিবারণ প্রশিক্ষণ ব্যয়টি নিবারণ ব্যয় কিনা সেটির ব্যাখ্যা হয়ে গেল। প্রশিক্ষণ ব্যয়টি নিবারণ ব্যয় কিনা
তার ব্যাখ্যা তাহলে তৃতীয় প্যারাতে আমরা দিলাম কি, এটার জন্য আরো 1 মার্ক থাকবে, এটার জন্য আরো 1 মার্ক থাকবে। তৃতীয় প্যারা দিলাম যে প্রশিক্ষণ ব্যয় যেটি উদ্দীপকে দেওয়া আছে, সেই প্রশিক্ষণ ব্যয় যদি থালিন থেকে যে প্রশিক্ষণ দেওয়া না হলে সেই প্রশিক্ষণ ব্যয় নিবারণ ব্যয় কেনা, সেটা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন ছিল তৃতীয় প্যারাতে। সেই তৃতীয় প্যারাতে আমরা সেই ব্যাখ্যাটা করে ফেলাম। চতুর্থ প্যারাতে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কি, এই নিবারণ ব্যয়ের কারণে, অর্থাৎ এই প্রশিক্ষণের কারণে যে কাঙ্ক্ষিত মুনাফা হয়েছে কিনা সেটি আমাদের ব্যাখ্যা করতে হবে। সেটি আমাদের একান্তই নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে, কারণ এটি এক্ষেত্রেই উচ্চতর যে, অর্থাৎ একজন শিক্ষার্থী সে একটা কোনো বিষয় পাঠ করার পরে তার উচ্চতর দক্ষতা, উচ্চতর অর্থাৎ সে কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা, মূল্যায়ন করার ক্ষমতা, যাচাই করার ক্ষমতা, তার সৃষ্টি হলো কিনা বা তৈরি হলো কিনা সেটা যাচাই করার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে এই চতুর্থ প্যারায় আমাদেরকে কী করতে হবে, আরেকটি লাইন ফাঁকা রেখে আমরা কি করব, সেই ব্যাখ্যাটি দিব। সেই প্রিয় শিক্ষার্থীর ব্যাখ্যাটিটা এরকম হবে, আমরা যে জানি প্রশিক্ষণ ব্যয়ের কারণে প্রতিষ্ঠানটি নিম্নমানের পণ্য উৎপাদন থেকে রেহাই পাচ্ছে, অর্থাৎ কর্মীরা দক্ষ হচ্ছে। দক্ষ কর্মীর মাধ্যমে সাধারণত কি হয়, প্রতিষ্ঠানে সাধারণত উৎকৃষ্ট মানের পণ্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আর সেই কারণেই প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে যে উৎকৃষ্ট পণ্য তৈরি হয়, এই উৎকৃষ্ট পণ্য তৈরি হওয়ার ফলে তাদের বিক্রয় হয়তো বেড়ে গিয়েছে, বিক্রয় বেড়ে যাওয়ার কারণে তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হয়েছে। তাই আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানটির পণ্য কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার পেছনে যে ব্যয়টি ভূমিকা রেখেছে সেটি হচ্ছে নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। তো এই ব্যাখ্যাটি আমাদের সর্বশেষ প্যারাতে দিতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, আরো একটি মার্ক পাওয়ার জন্য আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে নিবারণ ব্যয় বা উদ্দীপকের যে প্রশিক্ষণ ব্যয় রয়েছে, প্রশিক্ষণ ব্যয়ের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। পেশগত হয়তো নিচের লাইনটা ওইভাবে আসতেছে না ক্যামেরাতে, আমি বলে দিচ্ছি যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে নিবারণ ব্যয় বা প্রশিক্ষণ ব্যয়ের যে ভূমিকা সেটাই ব্যাখ্যা করতে হবে সর্বশেষ লাইনে। কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে নিবারণ ব্যয় বা প্রশিক্ষণ ব্যয়ের যে ভূমিকা রয়েছে কিনা সেটি আমাদের ব্যাখ্যা করতে হবে। যেহেতু কীভাবে বলবো আমরা যে প্রশিক্ষণ ব্যয় বা নিবারণ ব্যয়ের কারণে কর্মীরা দক্ষ হয়, আর কর্মীরা দক্ষ হলে সাধারণত দেখা যাচ্ছে তাদের মাধ্যমে নিম্নমানের পণ্য অর্থাৎ ত্রুটিযুক্ত যে রাইস কুকার হওয়ার সম্ভাবনা সেটি আর থাকবে না। আর সেই কারণে দেখা যাচ্ছে তাদের কর্মীরা যখন ক্রেতারা যখন উৎকৃষ্ট মানের পণ্য পাবে, অর্থাৎ ত্রুটিমুক্ত পণ্য পাবে, তারা পণ্য বেশি বেশি ক্রয় করবে, বেশি বেশি ক্রয় করলে প্রতিষ্ঠানের বিক্রয় বেশি বেশি হবে, আর সেভাবেই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেজন্য আমরা বলতে পারি যে কি 2017 সালে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের পিছনে যে ব্যয়টির ভূমিকা ছিল সেটি হচ্ছে কি নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয় বা যেটি এখানে উদ্দীপকে উল্লেখ করা হয়েছে সেই প্রশিক্ষণ ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই মান ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন কী ধরনের হয়ে থাকে সেটির একটি নমুনা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং একই সাথে একটি সৃজনশীল প্রশ্ন যে 4টি অংশ রয়েছে, জ্ঞানের অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বিশ্লেষণের, সেই 4টি প্রশ্নের উত্তর কিভাবে কয় স্তরের ভাবে দিতে হবে সেটি তোমাদের সামনে ব্যাখ্যা করলাম, উপস্থাপন করার চেষ্টা করলাম। আর আশা করি তোমরা এর সাথে সাথে এই চ্যাপ্টারের আরও যে প্রশ্নগুলো রয়েছে সেটি তোমরা জানার চেষ্টা করবে, এবং তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা নিজেদের জানার বিষয়টি যেমন তোমরা বুঝতে পারবে আরও বেশি বেশি ভাবে, তেমনিভাবে যদি কোনো তখন প্রশ্ন অ্যারাইজ হবে, যদি কোনো প্রশ্ন তুমি যদি প্রশ্নগুলো উত্তর করতে চাও তখনই কিন্তু তোমার মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ এটা কীভাবে উত্তর করব, তখনই কিন্তু তুমি জানতে পারবে হ্যাঁ তোমার কিছু জানা ঘাটতি হতে আছে। যে পর্যন্ত তুমি সেই প্রশ্নের ভিতরে না ঢুকবে, না যাবে, সে পর্যন্ত তুমি জানতে পারবে না।
আর সেই সময় যদি কোনো প্রশ্ন আসে মনের মধ্যে যে এই প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে, এই উদ্দীপকের উত্তরটা কিভাবে আসতেছে বা উদ্দীপকের উত্তরটা কীভাবে খুঁজে বের করবে, তখন অবশ্যই আমাকে স্মরণ করবে এবং আমার ফোন করবে অথবা আমার ফেসবুকে লগ ইন করবে, আমাকে কমেন্ট করবে, মেসেজ পাঠাবে। আমি সেই অনুপাতে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো এই চ্যাপ্টার থেকে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেটির 4, 5 এই দুইটি উদ্দীপক তোমরা নিজেরা সলভ করার বা সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকে সে আশা ব্যক্ত করে তোমাদের সুস্থতা, তোমাদের পরিবারের সবাই তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, সেই মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।